আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আইসিসিআর এর গুরুত্বপূর্ণ একটা টপিক কম্প্রিহেনশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কম্প্রিহেনশনটা তোমরা প্রিভিয়াসলি সলভ করে আসছো এসএসসি এইচএসসি লেভেলে। সো সেই সেম জিনিসটা আমরা আজকে আবার সলভ করব। আইসিসিআর এর ক্ষেত্রে কম্প্রিহেনশন যদি আসে সেগুলা খানিকটা ট্রিকি হয়। সো এই ট্রিকি কম্প্রিহেনশনগুলো আমরা কিভাবে অল্প টাইমে বেস্টভাবে আনসার দিতে পারবো সেটা আমরা আজকে শিখব। তো প্রত্যেকটা কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ। সেই প্যাসেজের ক্ষেত্রে আমরা প্রথমে প্যাসেজের হেডলাইনটা দেখব, যেটাকে আমরা বলি দ্য ব্লার্ব। অর্থাৎ এটা যদি প্যাসেজ হয় তার ব্লার্ব হচ্ছে এটা। সো প্রথমে আমরা ব্লার্বটা পড়ে নিব। দেন আমাদের কাজ হবে প্যাসেজটা না পড়ে, সময় নষ্ট না করে ডিরেক্ট কোশ্চেনে চলে যাওয়া। সেখানে কি কি কোশ্চেন আছে, কোশ্চেনের আনসার হিসেবে কি কি অপশন দেওয়া আছে সেই জিনিসগুলো দেখে নেওয়া। কারণ মনে রাখতে হবে আমরা আনসার করার জন্য মার্কস পাবো, বাট আমরা প্যাসেজ পড়ার জন্য কোনো মার্কস পাবো না। ওকে, এখানে একটা জিনিস রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনগুলোকে স্কিপ করো প্রথমে। কারণ তুমি প্যাসেজ পড়োনি, তুমি সলভ করতে যাচ্ছ, সেক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে একটু ট্রিকি থাকবে। সো ফার্স্ট কোশ্চেনটা স্কিপ করে তারপরের যে 4টা কোশ্চেন আছে সেগুলো আগে সলভ করো, দেন তুমি ফার্স্ট কোশ্চেনে ব্যাক করতে পারো। এখন তোমার একটা টেকনিক ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার যে জিনিসগুলো মনে হবে যে এটা হওয়া সম্ভব না, সেটা তোমার প্রথম অবস্থাতেই ক্রস করে দিতে হবে। তার মানে তুমি তোমার যদি 4টা অপশান থাকে, সেই অপশান থেকে তুমি যদি একটা অপশান বা 2টা অপশান বাদ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই আনসারটা আন্দাজে দাগাইলেও তোমার ঠিক হওয়ার পসিবিলিটিটা 50-50-তে চলে আসলো। সো এই জিনিসটা মেনটেন করতে হবে। এখন দেখো, প্রথমত তুমি যখন একটা প্যাসেজ পড়ছো তখন তুমি প্যাসেজে পড়ে ফেলেছো তোমার যে কোশ্চেনগুলা এবং কোশ্চেনের যে অপশানসগুলা। তাইলে কোশ্চেন্সের অপশানগুলো তোমার প্যাসেজে যেসব জায়গায় তুমি পাবা সেসব জায়গায় তুমি একটা দাগ দিয়ে ফেললা। দাগ দিয়ে ফেলার পর এখন তুমি যখন আনসার করবে তখন তুমি যে কাজটা করবে, প্যাসেজের যেখানে তোমার ওই অপশানটা তুমি পাচ্ছ তার আগের 2 লাইন পড়বা, পরের 2 লাইন পড়বা। এর কারণটা হচ্ছে কনটেক্সটটা বোঝা। আমরা সামনে যখন সলভ করব প্যাসেজ তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। ওকে, এই কথাগুলাই লেখা। আচ্ছা, পয়েন্ট অফ এলিমিনেশন ক্রাইটেরিয়া নিয়ে কথা অলরেডি বলা হয়ে গেছে। সেটা হচ্ছে কিছু কিছু অপশন তোমার মনে হবে যে মোস্টলি রাইট অথবা স্লাইটলি রং, এটা তুমি রেখে দিবা। কুড বি ট্রু, এটা হতেও পারে না হতে পারে। অ্যান্ড ডিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, অনেক সময় ভোকাবুলারি আমরা বুঝতে পারি না, তো সেক্ষেত্রে এগুলা ডিসেপটিভ ল্যাঙ্গুয়েজের ভিতরে যাবে। এগুলো অপশনকেও তুমি হোল্ড করবা। এরপরে যেটা আসে, অনেক সময় আমাদের ওয়ার্ড মিনিং চলে আসে, ভোকাবুলারি চলে আসে। ভোকাবুলারির ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ভোকাবুলারি ইন কনটেক্সট। অর্থাৎ তুমি দেখো কমন মানে সাধারণ, কিন্তু এখানে যে প্যাসেজটা লেখা হয়েছে সেই অনুযায়ী কমন বলতে ফ্রিকোয়েন্ট বোঝাচ্ছে। সো ভোকাবুলারি থাকলে তুমি একটা জিনিসের অর্থ জানো, সিনোনিম জানো, তাই তুমি দাগায় দিয়ে আসবা, বা অ্যান্টোনিম জানো, ওটাই দাগায় দিয়ে আসবা। ব্যাপারটা এরকম না, তোমাকে বুঝতে হবে যে প্যাসেজে ওই শব্দটা কি বোঝাচ্ছে। ওকে, আমাদের কাছে কম্প্রিহেনশন কী কী কারণে কঠিন হয়? কারণ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, আমাদের ভোকাবুলারিতে প্রবলেম আছে। অনেক সময় সাবজেক্ট ওয়াইজ নলেজ থাকে না, অর্থাৎ যদি প্যাসেজে দিয়ে রাখে হিস্ট্রি, আমি হয়তো হিস্ট্রি জানি না। তারপরে কনসেপ্ট অ্যান্ড স্টাইলে অনেক সময় অসুবিধা থাকে। ওকে, এখন আমরা আমাদের প্যাসেজটা দ্রুত বোঝার ক্ষেত্রে একটা টেকনিক ফলো করতে পারি, যেটাকে আমাদের ভিজুয়াল রিডিং বলে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়ে পুরো জিনিসটাকে একবার একটু দেখে ফেলে বোঝার চেষ্টা করা যে এটার মূল ভাবটা কী। এটা যারা সাইলেন্ট রিডিং ভালো করতে পারে তাদের জন্য অনেকটাই অ্যাডভান্টেজিয়াস। তুমি যদি তোমার প্যাসেজে কখনো দেখো যে বোল্ড, ইটালিক, ক্যাপিটালাইজেশন বা স্পেশাল কোনো পাংচুয়েশন ইউজ করা হয়েছে, সেসব জায়গাকে তুমি মার্ক করে ফেলবে। কারণ এখান থেকে তোমার আনসার হওয়ার বা কোশ্চেন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। স্কিমিং করার কথা আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা,
এখানে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো কিছুর ওয়ার্ড মিনিং না জানি তাহলে আমরা ওয়ার্ড মিনিংটা গেস করার ট্রাই করব। সেটার পুরো সেন্টেন্সটা পড়ে আমরা বোঝার ট্রাই করব যে এখানে হয়তো এটা বোঝাতে চাচ্ছে। এক্ষেত্রে আমরা অ্যাফিক্সেশন অথবা ইটাইমোলজির হেল্প নিতে পারি। অ্যাফিক্সেশন বলতে কি বোঝায়, যেমন তোমাকে দেয়া থাকলো ডিকশন অর্থ বলা, কিন্তু তুমি হয়তো জানো না যে ডিকশন অর্থ বলা, কিন্তু প্রেডিকশন শব্দের অর্থ যে অনুমান করা এটা তুমি জানো। অর্থাৎ ডিকশন শব্দটা থাকলে তুমি সেখানে চিন্তা করবা যে এটার কোনো অ্যাফিক্সেশন অ্যাড করা যায় কি না, সেক্ষেত্রে তুমি তোমার ওয়ার্ড মিনিংটার কাছাকাছি চলে যেতে পারো। ওকে, এখন আমরা মূল পড়ায় ফেরত আসি। এখানে আমাদের একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমরা সলভ করার ট্রাই করব। এটার সলভ করার উদ্দেশ্য হচ্ছে সলভ করার টেকনিকটা মূলত দেখা। এরকম অনেক প্যাসেজ তোমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস প্রফেসর্স প্রকাশনীর বইটাতে পেয়ে যাবে। সো আমরা প্রথমে বলেছি আমরা ব্লার্বটা পড়ব, তো এই প্যাসেজে কোনো ব্লার্ব নাই, সেক্ষেত্রে আমাদের ব্লার্ব হিসেবে আমরা ধরে নিচ্ছি দ্য লস অফ এনভায়রনমেন্টাল পিউরিটি। সো এই প্যাসেজটা এনভায়রনমেন্টাল পিউরিটি নিয়ে। এবার আমরা ডিরেক্ট কোশ্চেন অ্যান্ড আনসারে চলে আসব। দ্য প্যাসেজ এমফাসাইজ দ্যাট মডার্ন টেকনোলজি ইজ অ্যান আনমিক্সড ব্লেজিং, হ্যাজ প্রডিউসড পাওয়ারফুল কেমিক্যালস, হ্যাজ বেনিফিটেড হাইলি ডেভেলপড নেশন, হ্যাজ কজড সিরিয়াস হ্যাজার্ডস টু লাইফ। তারপর এ বেনিফিশিয়ারি ইজ সামওয়ান হু, এই যে এখানে একটা ভোকাবুলারি ইন কনটেক্সট চলে আসছে। আমরা এই বেনিফিশিয়ারিটা খুঁজে বের করব। এখানে বেনিফিশিয়ারি আছে, দাগায় রাখলাম, আমরা কিন্তু পড়াশোনা করছি না। তারপর এয়ার পলিউশনস আর ওয়াইড স্প্রেড অ্যান্ড শর্ট লিভ, রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস, নট ওয়াইড স্প্রেড, লিমিটেড ইন দেয়ার ইফেক্টস। সো দেখো এই অপশান দুইটা কোনোভাবেই হওয়া সম্ভব না, নট ওয়াইড স্প্রেড অ্যান্ড লিমিটেড ইন দেয়ার ইফেক্ট। সো বি অ্যান্ড ডি এই দুইটা অপশন আমরা আগেই ক্রস করে দিতে পারছি প্যাসেজ পড়া ছাড়াই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য ইনক্রিজিং ইউজ অফ ফার্টিলাইজার্স ইজ রেসপন্সিবল ফর abundance of food, disturbance in weather patterns, disturbance in the ecological system, water pollution. এখন একটা জিনিস দেখো, যেখানে এনভায়রনমেন্টাল পিউরিটি নিয়ে লসের কথা বলা হচ্ছে ব্লার্বে, সেখানে ফার্টিলাইজার ইউজ রেসপন্সিবল ফর অ্যাবান্ডেন্স অফ ফুড, এই জিনিসটা মিন করার পসিবিলিটি ইজ ভেরি লেস। সো এটা আমরা ইনিশিয়ালি বাদ রাখলাম। তারপর ডিস্টারবেন্স ইন দ্য ইকোলজিক্যাল সিস্টেম, ইয়েস এটা হতে পারে। ডিস্টারবেন্স ইন দ্য ওয়েদার প্যাটার্ন, আচ্ছা ফার্টিলাইজার কি ওয়েদার প্যাটার্নে ডিস্টারবেন্স আসলে করে? দিস ইজ নট ডিরেক্টলি রিলেটেড, এর চেয়ে বেটার অপশন আমাদের হাতে আছে। সো ইনিশিয়ালি আমরা এটাকে বাদ দিয়ে রাখলাম। এবার আসো 1 নম্বর কোশ্চেনে আমরা যেহেতু সবার শেষে যাব। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, মডার্ন ট্রান্সপোর্টেশন রিডিউসেস দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমালস, এক্সপোজ প্যাসেঞ্জার্স অ্যান্ড ড্রাইভার্স টু রেডিয়েশন, causes biological disaster, increased risk of diseases. ওকে, প্যাসেঞ্জার অ্যান্ড ড্রাইভার দের এক্সপোজ করে রেডিয়েশনের সাথে মডার্ন ট্রান্সপোর্টেশন। অ্যাকচুয়ালি মডার্ন ট্রান্সপোর্টেশনের রেডিয়েশনের সাথে ডিরেক্ট কোনো রিলেশন এর সাথে এনভায়রনমেন্টাল পিউরিটি পুরো ব্যাপারটা খাপছাড়া লাগছে। সো এটা আমরা ক্রস দিতে পারি ইনিশিয়ালি। রিডিউসেস দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমালস, ওকে এটা আমাদের একটু পড়ে দেখতে হবে, বাকি অপশানগুলো আমাদের একটু পড়ে দেখতে হবে। ওকে, সো এবার আমরা আমাদের প্যাসেজে ফেরত যাব। আমরা এখানে যে কোশ্চেন যে আনসারগুলো দেখছি সেগুলো থেকে আমরা সলভ করার চেষ্টা করব। আমরা প্যাসেজটাকে একবার স্কিম করে নিব। প্যাসেজটাকে স্কিম করে নেওয়ার পর বেনিফিশিয়ারির আগের 2 লাইন পড়ি, পরের 2 লাইন পড়ি। দ্য হাইলি ডেভেলপড নেশনস অফ দ্য ওয়ার্ল্ড আর নট অনলি ইমিডিয়েট বেনিফিশিয়ারিজ অফ দ্য গুড দ্যাট টেকনোলজি ব্রিংস, দে আর অলসো দ্য ফার্স্ট ভিকটিমস অফ এনভায়রনমেন্টাল ডিজিজেস দ্যাট টেকনোলজি ব্রিডস। ওকে, সো বেনিফিশিয়ারি এখানে বেনিফিটস আদার্স এরকম কিছু এখানে বোঝাচ্ছে না, সো এই নাম্বারটা আমরা বাদ দিতে পারি। তারপর এখানে আমরা বেনিফিশিয়ারির ক্ষেত্রে মিসইউজ বেনিফিট এই ধরনের কোনো ইন্ডিকেটিভ কিছু আমরা আসলে পাচ্ছি না। সো মিসইউজেস বেনিফিটস ইটস নট দ্যাট থিং। ওকে, বেনিফিটস ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্টেরও কোনো ব্যাপার আমরা দেখছি না। আচ্ছা, এখানে আমরা দেখি ডিরাইভস অ্যাডভান্টেজ ফ্রম সামথিং। এখানে দেখো, দ্য হাইলি ডেভেলপড নেশন অফ দ্য ওয়ার্ল্ড আর নট অনলি ইমিডিয়েট বেনিফিশিয়ারিজ অফ দ্য গুড দ্যাট টেকনোলজি ব্রিংস। তার মানে এরা কোনো একটা হাইলি ডেভেলপড নেশনগুলো
কোনো একটা সুবিধা পাচ্ছে কোনো একটা কিছু থেকে। সো দিস ইজ ভেরি পসিবল দ্যাট 3 নাম্বারের আনসারটা হবে ডি, রাইট অ্যান্সার ডি। ওকে, আমরা এটা দাগায় ফেললাম। তারপরে আমরা এয়ার পলিউশনের দিকে ফেরত আসি। এয়ার পলিউশনের কথা এখানে কোথায় লেখা আছে? Today's air pollutions, okay, air pollutions cover vast areas of the world and can cause health problems for millions. ওকে, তাহলে আমরা এখানে এয়ার পলিউশন রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস। আচ্ছা, এখানে কেন ওয়াইড স্প্রেড অ্যান্ড শর্ট লিফটকে আমরা দিচ্ছি না? কারণ এখানে লেখাই আছে কাভার ভাস্ট এরিয়াস, অর্থাৎ ওয়াইড স্প্রেড, কিন্তু শর্ট লিফটের কথা এখানে কোথাও লেখা নাই। আর এয়ার পলিউশন অ্যাকচুয়ালি শর্ট লিফটও না, এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস। ওকে, তাহলে আমরা দুইটার আনসার পারলাম। তারপরে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইনক্রিজিং ইউজ অফ ফার্টিলাইজার্স ইজ রেসপন্সিবল ফর, আচ্ছা ফার্টিলাইজার্স, এইখানে ফার্টিলাইজার্সটা আছে, ফার্টিলাইজার্সের সাথে লেখা উই পলিউট আওয়ার ওয়াটার বডিজ। আমি বলছিলাম যে আগের এক লাইন, এক বা দুই লাইন আর পরের দুই লাইন আমরা কনটেক্সটটা বোঝার জন্য পড়বো, তাহলে পড়ে ফেলি। মেনি কান্ট্রিজ ইউজ নিউক্লিয়ার পাওয়ার বাট দেয়ার ইজ অলওয়েজ রিস্ক অফ রেডিয়েশন। বাই ইনক্রিজিং এগ্রিকালচারাল প্রোডাকশন উইথ ফার্টিলাইজার্স we pollute our water bodies. The highly developed nations of the world are not only immediate beneficiaries. ওকে ফাইন, তাহলে ফার্টিলাইজার্স আর রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন, এটা এখানে আমরা ডিরেক্ট আনসারটা পেয়ে যাচ্ছি। সো এখানে আর কোনো কনফিউশন আমাদের নাই। ওকে, তারপরে আমাদের বাকি থাকে 1 আর 2। তাহলে 2 নাম্বারে কি বলা হচ্ছে? দ্য প্যাসেজ এমফাসাইজেস দ্যাট মডার্ন টেকনোলজি has caused health problems for millions. ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, has caused serious hazards to life. ওকে, আর 1 নাম্বারের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ট্রান্সপোর্টেশন, এই হোল প্যাসেজটা মূলত কী নিয়ে? এই হোল প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ফ্যাক্টরির কারণে ওয়াইল্ড লাইফ রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে হেলথ প্রবলেমস ফর মিলিয়ন। ওকে, সো হেলথ প্রবলেমস এখানে মূলত অ্যাজ এ হোল যদি আমি এই প্যাসেজটা স্কিম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজিজ নিয়ে মূলত কথা বলা হচ্ছে, যে হেলথ প্রবলেমস অনেক করতেছে, এনভায়রনমেন্টাল ডিজিজেস করতেছে। সো আমার কাছে মনে হচ্ছে ইনক্রিজেস দ্য রিস্ক অফ ডিজিজেস ইজ দ্য বেস্ট আনসার। সো প্যাসেজের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে যে ইউ মে হ্যাভ মাল্টিপল আনসার্স দ্যাট ক্যান বি কারেক্ট, বাট সেগুলা কারেক্টের মধ্যেও সব থেকে বেশি কারেক্ট যেইটা, সেই আনসারটা তোমাকে পিক করতে হবে। সো এইভাবে তুমি যদি প্যাসেজ প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার অ্যাকুরেসি অনেক বাড়ছে এবং তোমার ভুল হওয়ার রেটটা অনেক কমে আসছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।